সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যিনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন এবং বিএনপির অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের কোনো উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি এবং আলোচকের মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর মধ্যে আজকে একটি জাতীয় দৈনিক একটি সংবাদ প্রকাশ করেছে, সেটি হচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং যাদের নির্দেশে এই গুলিগুলো চালানো হয়েছে তাদেরই কয়েকজন একেবারে প্রথম সারির, যেমন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির যিনি প্রধান ছিলেন জেনারেল জিয়া, এই তিনজনকে একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার যে চেষ্টা করেছিলেন তদন্ত কর্মকর্তা, সে বিষয়টি শেষ পর্যন্ত ধরা পড়ে যাওয়ার কারণে তিনি তদন্ত ফাইনাল রিপোর্ট দিতে পারেননি এবং তিনি অসুস্থতা দেখিয়ে ছুটিতে চলে গেছেন। দুদুভাই, রাজনীতিতে তো উত্থান পতন থাকবেই এবং রাজনীতিতে এক ধরনের রক্তারক্তি আমরা রাজনীতির ইতিহাস ততদিনের আছে, কিন্তু জুলাই তো একটু আলাদা। জুলাই আগস্ট গত 17 বছরের যে দীর্ঘ আন্দোলন আপনাদের রাজনৈতিক দলের, তিল তিল করে আন্দোলন, গড়ে তোলা আন্দোলন, এবং জুলাই 24 এসে পরিণতি পেয়েছে এবং এখানে গত 17 বছরে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে এবং কয়েক হাজার মানুষ গুম হয়ে গেছে, অনেকে আজও ফেরেনি, অনেকের মৃত লাশ পাওয়া গেছে নানান জায়গায় এবং সর্বশেষ আমরা জুলাইয়ে দেখলাম তরুণ ছাত্রদের বুকের পরে নির্বিচারে গুলি চালিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে এবং তার যে মন্ত্রিপরিষদ এবং তার যে দলের নেতারা, তারা এই হত্যাকে সমর্থন জানিয়েছেন। এই ঘটনায় জুলাই বিপ্লব পরবর্তী সময় আমরা বেশ কিছু মামলা হতে দেখেছি এবং তাদেরকে এই মামলায় গ্রেপ্তার হতে দেখেছি। সর্বশেষ আজ একটি খবর দেখলাম যেটি আসলে আমরা বিস্মিত হলাম, যে এই মামলা থেকে এই হত্যার নির্দেশদাতাদের ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছিল পুলিশ। এ বিষয়টি আপনি আসলে প্রথমত একজন সচেতন নাগরিক, দ্বিতীয়ত সাবেক ছাত্র নেতা হিসেবে, যে ছাত্রদের বুকের পরে গুলি চালালো, আপনি ছাত্র নেতা হিসেবে বিশ্লেষণ করবেন এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কারণে যে আপনার এই চ্যানেলে আমি আজকে প্রথম এলাম এবং খুব ভালো লাগছে যে আপনারা খুব গুছিয়ে অনুষ্ঠান আয়োজন করেছেন। এই জন্য আপনাদেরকে এবং আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। রাজনীতি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভয়ঙ্করতম একটি প্রসঙ্গ, কিন্তু অনেক গবেষক, অনেক ইতিহাসবিদ, অনেক ঐতিহাসিক যারা মনে করতেন রাজনীতি হচ্ছেন সকল সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ, যা কিছু সুন্দর সমাজে, রাষ্ট্রের, সেটি গণতান্ত্রিক রাজনীতির সর্বোচ্চ ধাপ হচ্ছে সৃজনশীলতার, সেটা হচ্ছে রাজনীতি। কিন্তু বাংলাদেশে এসে এই জিনিসটা এতটাই কি বলবো, আতঙ্ক, ভয়ঙ্কর এবং বিশ্বাসযোগ্যহীনতা তৈরি হয়েছে যা ব্যাখ্যা করে বোঝানো মুশকিল। যেমন বাংলাদেশের শুরুতে 53 বছর আগে যদি ফিরে যায়, যে মানুষটি, যে লোকটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, যদিও সে মুক্তিযোদ্ধার আগেই দেশ ত্যাগ করেছে এবং মুক্তিযুদ্ধকে তিনি ধারণ করতে পারেননি, বিশ্বাসই করতে পারেননি, বরঞ্চ তাজউদ্দিন সাহেব যখন 25শে মার্চে 71 সালে তার বাসায় গিয়ে টেপ রেকর্ডার মুখে ধরেছিলেন, তখন শেখ মুজিব বলেছেন, তুই কি আমার রাষ্ট্রদ্রোহী মামলায় ফেলতে চাস? তাজউদ্দিনের কথা ছিল, বঙ্গবন্ধু আপনি যদি চলে যান নেতা, তাহলে পরে আমরা জাতির উদ্দেশ্যে কি দিব? যে কথাটি 48 ঘন্টা পরে সেই জিয়া রহমান বলেছিলেন জাতির উদ্দেশ্যে কালুরঘাট বেটার থেকে, যে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আমি কেন শেখ মুজিবের প্রসঙ্গটি আনলাম? তার কাছে এই মানুষ প্রত্যাশা করেছিল স্বাধীনতার ঘোষণা,
কিন্তু এটা করেনি। অথচ মজার ঘটনা হচ্ছে এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হলো, আওয়ামী লীগ কখনো ওই স্বাধীনতার ঘোষকের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ, ভদ্রতা, শিষ্টাচার এটা পালন করেনি। গত 16 বছর 18 বছর তো তাকে পাকিস্তানি চরও বানিয়ে ফেলা হয়েছে। তার সকল সৃজনশীলতা, সকল অবদানকে অস্বীকার করা হয়েছিল। শুধু তার না, মৌলানা ভাসানী থেকে যারাই অতীতের নেতা বর্তমানের নেতৃত্ব ছিল তাদেরকে অস্বীকার করেছে। এমনকি যেমন শেখ মুজিবের বাকশাল গঠন, দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষ হত্যা, রক্ষী বাহিনী বানিয়ে আপনার 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা, সকল দল ব্যান্ড করে দিয়ে একদল বাকশাল তৈরি করা, সকল সংবাদপত্র 4টি বাদে সকল সংবাদপত্র বাতিল করা, এই যে পৈশাচিক ভয়ঙ্কর একটি ঘটনা তা শেখ মুজিবের হাতেই সংগঠিত হয়েছে, যেটি পরবর্তীতে 15ই আগস্ট তিনি এবং তার পরিবার নিহত হলে যেটা মর্মান্তিক, বাংলাদেশের মানুষ তো প্রত্যাশা করেনি, কিন্তু সেটি সংগঠিত হয়েছিল এমনই যে সেটি ভাবা যায় না। এটা ভাবা যায় যে তার জানাজায় 17 জন মানুষ অ্যাটেন্ড করবে? নিশ্চয়ই এটা কাম্য নয়, কাম্য না। তার একজন সহকর্মী সেই জানাজায় যায় নাই, যারা তার মন্ত্রী পরিষদে ছিল, তার সঙ্গে রাজনীতি করেছে। এটা বললে তারা কষ্ট পাবে, কিন্তু এটা বাস্তবতা। এবং তার মন্ত্রী পরিষদের অনেকেই কিন্তু দেখা গেছে অনেকে না, তার মন্ত্রী পরিষদের 39 জন খন্দকার মোস্তাকের নেতৃত্বে জয়েন্ট করেছিলেন। এই খন্দকার মোস্তাক তার ছায়ার সঙ্গী ছিল, প্রতিনিয়ত তার সঙ্গে থাকতো, কিন্তু তিনিও তার জানাজায় যাননি। না না, এই যে বাস্তবতা আরো মর্মান্তিক। আমি ইতিহাসে দেখেছি, অনেক লেখাতে দেখেছি, তার কোনো আত্মীয়স্বজন, গোপালগঞ্জে তার মাটি দেওয়া হয়েছে, কেউ ওই জানাজায় আসে। কেন আমি এই প্রসঙ্গটি বলছি? মানুষ যখন তার বক্তব্য থেকে, ভাবনা থেকে, ওয়াদা থেকে সরে যায়, তখন মানুষ তাকে অ্যাকসেপ্ট করতে পারে না। এই 16 বছরের পর আপনি যে কথাটা বললেন, মানুষ একটা বিরাট পরিবর্তনের যে ঘটনা ঘটিয়েছে দেশের মধ্যে, বিরাট স্বপ্ন দেখছে, আবার গণতন্ত্রে তারা ফিরতে পারবে, আবার সুন্দর করে তার জীবনটা তৈরি করতে পারবে। কিন্তু এখন এই মুহূর্তে যে ঘটনাটি আপনি প্রশ্ন করলেন, এই 16-18 বছর ভিতরে 60 লক্ষ মামলা হয়েছে, এই আসামি হয়েছে 60 লক্ষ, 2.5 লক্ষ মামলা হয়েছে বিএনপি এবং বিরোধী দলগুলোর উপর। সেগুলো কিন্তু ফাইনাল রিপোর্ট হচ্ছে না। এই 3 মাস 2 মাস 1 মাস আগে যে মামলাগুলো হয়েছে, দগদগে ক্ষত রয়ে গেছে, দগদগে ক্ষত। এই যে সালমান এফা, বাংলাদেশে না পৃথিবীতে এত বড় দুর্নীতিবাজ আর দ্বিতীয়টা আছে কিনা আপনি খুঁজে পাবেন না পৃথিবীতে। তার মামলা আপনি খারিজ করে দিচ্ছেন। এই গণহত্যার যিনি নির্দেশদাতা, তার অন্যতম সহযোগী আইনমন্ত্রী আনিসুল হক, তাকে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে বিদায় করছেন। যারা এই ঘটনা ঘটেছে, জেনারেল জিয়া যিনি মাস্টারমাইন্ড ছিলেন, কি ভয়ঙ্কর ব্যক্তি, এদের বিচারের আগে তো গুলিস্তানের মোড়ে দাঁড় করিয়ে ইসলামী রীতিমতে তাদের পিটানো উচিত। অসুস্থতা মানে কি? এত গণহত্যা, না এত গণহত্যা, এত লুটপাট, এরপরও তার মানে হচ্ছে মাথাটা পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা পালাইছে, পার্লামেন্ট স্পিকার পালাইছে, এমপি পালাইছে, মন্ত্রী পালাইছে, পুলিশ তো আছে, প্রশাসনে সেই ভয়ঙ্কর লোকগুলো তো আছে, যারা এই ফাইনাল রিপোর্ট দিয়ে তাদের প্রভুদের রক্ষা করতে চাচ্ছে। আমার কাছে মনে হয়েছে বিপ্লব পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী এই লোকগুলোকে সবাই জেলে থাকার কথা। যেমন 3টা নির্বাচনে যারা মানে দায়ী, একের পাক্কা শয়তান বলতে যা বোঝায়, তারা কিন্তু এখন বাসার মধ্যে বসে আছে, তাদের জেলখানা থাকার কথা। জাতির সবকিছু ধ্বংস করেছে। যদি পুলিশের কর্মকর্তারা জেলে যেতে পারে, এই নির্বাচনের, অপনির্বাচনের, নির্বাচনী ব্যবস্থার যে কলঙ্ক, কারা কারা এখনো বাসায় থাকবে? মামলা ছাড়াইতে তাদের জেলে নিয়ে যাওয়ার কথা, এখনো কিন্তু যায় নাই। যে সচিবগুলো ছিল, কয়টা সচিব জেলে গেছে? আমরা খুব বেশি শুনিনি। কয়টা জেনারেল জেলখানায় গেছে? যাদের নেতৃত্বে র্যাব গঠন হয়েছিল, তার কয়টি মানে র্যাব প্রধানের জেলখানায় গেছে? কেউ যায়নি। কয়জনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে?
একজনের বিরুদ্ধে, আমি অন্ততপক্ষে শুনি। সেই জন্য পরিবর্তন যেটা হওয়ার দরকার ছিল সেটা হয় নাই। আমরা স্বপ্নের মধ্যে, ঘোরের মধ্যে, হাসিনা পালাইছে। আসলে এই পরিবর্তন হয়নি, হলো না কেন? কারণ রক্তের উপরে ম্যান্ডেট নিয়েই তো এই সরকার দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতৃত্ব থাকার দরকার ছিল। আবেগ দিয়ে একটা ঘটনা ঘটানো যায়, কিন্তু পরিকল্পনা যদি এর পিছনে থাকতো, যেমন অন্য যে কটা কেয়ারটেকার সরকার এই দেশে আসছিল বিচারপতিদের নেতৃত্বে, কিন্তু তাদের যারা সহযোগী ছিল তারা রাজনীতি সচেতন ব্যক্তি ছিল আমার বিবেচনায়। সে সাংবাদিক হতে পারে, সে প্রশাসনের লোক হতে পারে, তারা বুঝতে। যেমন মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন বিতর্কহীন একটা নির্বাচন করে গেছে, চাওয়ার আগে নির্বাচন করে গেছে 90 গণঅভ্যুত্থান পরে। এখন 24 গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কথা বললে কেউ কেউ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে যারা নির্বাচন দাবি করবে তারা হচ্ছে গণশত্রু। আমি শুধু ছাত্র রাজনীতি করছি বা বিএনপি রাজনীতি করছি, পার্লামেন্টে গেছি এই জন্য না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমার কাছে অদ্ভুত লাগছে যে নির্বাচনের কথা বললে সে গণশত্রু। তাহলে গণতন্ত্রের উত্তরণের পথটা কি? মানে মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পথ কি? পথ কি? তাহলে এইসব ব্যক্তিরা হয় ক্ষমতা বা ক্ষমতার আশেপাশে রয়েছে। এখানে একটা শব্দ আছে, আপনি সাংবাদিক মানুষ, আপনি জানেন, কিংস পার্টি। কিংস পার্টি যেটা 11 সময় বেশ আলোচনায় এসেছিল, দেখেছি। যারা সরকারকে, সুবিধাভোগীরা একটা দল গঠন করে, এমনকি ডক্টর ইউনূস সাহেব একটা পার্টি করেছেন 111-এর পরে, শক্তি কি মানে 17 দিন পরে এটা তিনি নাগরিক শক্তি এটা বাতিল করেছিলেন যে এই কর্ম আমার না। সেই লোকটি এখন মানে আপনি কি মনে করেন যে তাহলে এই প্রক্রিয়ায় আগচ্ছে, এরকম কিছু মনে হয় আপনার? আমার কাছে ইদানিং এই যারা আছেন তাদের ঘটনা দেখে আমার মনে হচ্ছে, কোন কোন ঘটনা দেখে আসলে আপনার মনে হচ্ছে তারা যেমন নির্বাচনের 4 মাস হয়ে গেছে, মানে ক্ষমতার পরিবর্তন 4 মাস বেশি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা রোড ম্যাপ সুনির্দিষ্টকরণ, আপনি ছেলে মেয়ের বিয়ে দিবেন, আলোচনা হয় না, কিন্তু ফাইনালি একটা ডেট করতে হয়, অমুক দিন গায়ে হলুদ, তমুক দিন আগ, তারপরে বিয়ে, তারপরে বউ ভাত। হঠাৎ করে বললে তো একটা লোক যায় না। এটা কিন্তু আজকের তে না, শত শত বছর থেকে এই জিনিসগুলো হচ্ছে। যারা রেজিস্ট্রি বিয়ে করে তাদের কথা আলাদা। স্যাম্পল আমি বিয়ের কথা বললাম। আপনি ঢাকা থেকে ধরেন একটা জায়গায় যাবেন বা অন্য জায়গাতে ঢাকা আসবেন, একটা পরিকল্পনা থাকবে না, একটা পরিকল্পনা আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে অমুক দিন যাবেন অতটা গাড়িতে, তারপরে টিকিট নিয়ে পাবেন। কিন্তু এখানে তো একটি বিতর্ক আছে দুদু ভাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাব দিয়েছিল এবং তারা এখন সংস্কারটিকে আমূল কোনো রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দেয় না। আচ্ছা, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের মস্তিষ্ক প্রসূত, যারা ক্ষমতা এসে তারা মস্তিষ্ক প্রসূত। সংস্কার কেউ বোঝেও না এই দেশের মানুষ। বোঝে চালের দাম কত, তেলের দাম কত, মাংসের দাম কত, বাচ্চার জন্য ডিম কিনবে সেই দামটা তারা জানতে চায়। আগে যে দামে কিনেছে এখন তার থেকে বেশি দামে কিনে। সংস্কার নিয়ে তার খাওয়াও যায় না, ফেলাও যায় না। এগুলো কিছু মাতুব্বার তৈরি হয়েছে, এই জন্য সংস্কারের কথা। আপনি গণঅভ্যুত্থান করে সংস্কারের দরকার হয়েছে নাকি? পুলিশের দরকার হয়েছে, প্রশাসনের দরকার হয়েছে? গণঅভ্যুত্থান করছে মানুষ রাস্তায় নেমে, জীবন দিয়ে। একটা শিশু পর্যন্ত রাস্তায় নেমে আসছে। ডক্টর ইউনূস সাহেব কি নামছিলেন? এমন কোন মিছিলে ছিলেন? হয়তো কোনো কোনো উপদেষ্টা ছিলেন। আমি কেন প্রশ্ন উত্থাপন করছি? আমরা তাকে বেছে নিয়েছি তার ক্রীড়া কর্ম সবকিছু। সে কখনো রাজনীতিতে ফ্যাসিবাদের বিরোধিতা করেনি, সে কখনো জেলে যায়নি। তারপরও নোবেল লরিয়েট, তার একটা সুনাম আছে দেশে এবং সারা বিশ্বব্যাপী, তাকে গ্রহণ করছে। সুনামটা তাকে রক্ষা করতে হবে। তিনি যে চেয়ারে বসছেন সেটা রাজনীতির চেয়ার না, এই রাজনীতির চেয়ার, কিন্তু তিনি রাজনীতি করেননি। সেই অপূর্ণতা প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা শ্রেণী পেশার মানুষ তাকে সমর্থন দিয়েছে। আপনারা তো মানে ওনার সাথে সংলাপে গিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংলাপে তো আপনারা খোলামেলা প্রস্তাবও দিয়েছেন, কিন্তু সেই সংলাপের পরেও ওনারা সংস্কারের প্রতি এত জোর দেবার কারণ কি? সেনাপ্রধান, কিন্তু আমি তাকে ধন্যবাদ দেব, তিনি চমৎকারভাবে প্রথম ব্যক্তি বলেছেন যে 18-15 মাসের মধ্যে একটা নির্বাচন সম্ভবত
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এই সময়ের মধ্যে হবে। পরে পরে কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে সেনাপ্রধান না, প্রধান উপদেষ্টা কথাটা বলল। ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তো বলা হয়েছে যে শুনেন কথার মজা, 2026 সাল নাগাদ কথাটা শেষ করি আপনি। জি প্লিজ। তারপরে ডক্টর আসিফ নজরুল বলেছেন ওই একই কাছাকাছি। পরের দিন আসিফ নজরুল বলেছেন না না আমি বলার কেউ না, ডক্টর ইউনূস বলবেন। ভালো কথা। শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নতুন বছরে একটি নির্বাচিত সরকার আসবে। পরের দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে না না ওই কথাটা উনি বলতে পারেন না, ডক্টর ইউনূস বলতে পারেন। তাহলে এক ইউনূস সাহেব বলবেন। ইউনূস সাহেব কি বললেন? দিন তারিখ বিহীন, ওদের থেকে নতুন কোনো কথা বলেননি যে আগামী বছরের শেষ বা তার পরের বছরের প্রথমে হবে। খেয়াল করুন কিন্তু ডক্টর ইউনূসের কথা তো শেষ কথা তো দিন তারিখ দেননি। তারপরে প্রেস সচিব বললে এটা জুনে হবে। এটা কে? ডক্টর ইউনূসের থেকে বড়? ইউনূস বললে প্রথমে হবে বা শেষে হবে, উনি বললেন মাঝামাঝি হবে। তার মানে সরকারের কোনো কথা ঠিক নাই। এই কথা ঠিক না থাকলে একটা বিভ্রান্তি তৈরি হবে দেশের মধ্যে, মানুষের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে। কেন এই বিভ্রান্তি? আমার কাছে মনে হয় বিভ্রান্তির জন্য তো গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে সুনির্দিষ্ট একটি লক্ষ্য, সেটি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, মানুষের হাতে ক্ষমতা অর্পণ করা, বাজার ব্যবস্থা সুশৃঙ্খল করা, অর্থনৈতিক সুশৃঙ্খল করা। কিন্তু ওনারা তো আরেকটি কথা বলছেন দুদু ভাই, যে রাজনৈতিক নেতৃত্ব যদি সংস্কার করতে পারে নির্বাচনের পরে, গত 53 বছরে তারা কেন করেনি? এ প্রশ্নও কিন্তু তুলছেন। এটা হলো দেশবিরোধী রাষ্ট্রদ্রোহিতার শামিল, তার জেলখানায় নিয়ে যাওয়া উচিত। না, একজন উপদেষ্টা আমরা এই উপদেষ্টা আপনি শুনেছেন, হ্যাঁ, ওর মাজায় দড়ি বেঁধে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশই তো তৈরি করেছে রাজনীতিবিদরা, বাংলাদেশ, এটা তার নজরে পড়েনি? এত বড় বেয়াদবি, শিষ্টাচার বহির্ভূত রাজনীতিবিদরাই তো বাংলাদেশের যতগুলো পরিবর্তন এসে, যা কিছু সৌন্দর্য, যা কিছু সুন্দর, সবগুলো রাজনীতিবিদ আনছে, কোনো পরিবেশবিদ আনে নাই। পরিবেশবিদ আনলে ঢাকা শহরে এই কি হতো, এই যে ধোয়ার চোটে হয় দিল্লি ফার্স্ট নাই ঢাকা ফার্স্ট। পরিবেশ এইটুকু করতে পারছে পরিবেশবিদ? তো কিন্তু গত 17 বছর তো রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেছে। এটা ফ্যাসিস্টরা করছে, রাজনীতিবিদ আর গণতন্ত্র ফ্যাসিজমের পার্থক্য আছে। রাজনীতিবিদ দাবি করে, হিটলার যেমন রাজনীতিবিদ দাবি করে, কিন্তু সে ফ্যাসিস্টরা মানুষের অধিকার কেড়ে নেয়। যেমন এই যে কিছু ছেলে আছে যারা গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল, তাদের কথা হচ্ছে আপনারা পারেননি। কারা পারেননি? রাজনীতিবিদরা পারেননি। ওই মহিলার মতো কথা। না পারলে পরে রাজনীতিবিদদের প্রায় 2000 গুম আছে। লেখাপড়া করতে হবে তো, খালি এবার ফেসবুক আর ইয়ে করলে তো হবে না, 1 মাসে সব হয় নাই। আপনি একটা প্রেক্ষাপট তৈরি করতে হয়েছে, সময় লেগেছে। আমি তো বললাম 2000 গুম হয়েছে শুধুমাত্র বিএনপি না বিরোধী দলের। এক ইলিয়াস আলী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল, এটা কি কেউ না? রাজনীতিবিদ না? হাজার হাজার ছেলে মেয়ে, মানে এই যে 60 লক্ষ আসামি, এরা কারা? এরা কিসের জন্য আসামি? 2.5 লক্ষ, মানে কি বলবো এখন এদের কথা বললে মানে মনে হয় যে একটা ভয়ঙ্কর কিছু ব্যক্তি, যাদের লেখাপড়া নেই, ইতিহাস জানা নেই, অতীত জানে না, এই জুলাইয়ের আগের ঘটনা বোঝে না, তারা মনে করছে তারাই করে ফেলছে। আরে মানে একটা কথা বলি, সন্তান ধারণ করে মা 9টি মাস, 10 মাস 10 দিন পরে এটি পৃথিবীর মুখ দেখে, তাই তো? এটা তো সত্য। কিন্তু সেটি যখন নার্স বা ডাক্তার নিয়ে আসে, তারা একেবারে প্রসবকালীন সহায়তাকারী, কিন্তু ধারণ করেছে মা। এখন যদি একটা ডাক্তার বা নার্স বলে এইটাই তাদের কৃতিত্ব পৃথিবীতে, তাহলে আপনি কি বলবেন? মায়ের তো কোনো অবদান নাই। 9টি মাসের কষ্ট, যন্ত্রণা, বেদনা ওই মাটি জানে তো। একটা এই যে যেমন ধরেন 9টি মাস মুক্তিযুদ্ধ হয়েছে আমার দেশে, লক্ষ লক্ষ মানুষ আপনার শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন তার আবরু হারিয়েছে,
হাজার হাজার কোটি টাকা সম্পদ বিনষ্ট হয়েছে। ৭১ সম্বন্ধে না জানলে পরে আপনি ২৪-এর আন্দোলনকে নতুন স্বাধীনতা, ওই স্বাধীনতাকে অপমান করা হয়। ওই স্বাধীনতার কথা যদি জানা না, ওই স্বাধীনতা না থাকলে তো আজকে আপনি এই ওই কথাটিও বলতে স্বাধীনতার পারতেন সঙ্গে না। এই স্বাধীনতা যদি আপনি তুলনা করে, রাজনীতিবিদরাই তো ২১শে ফেব্রুয়ারি আছে, ৫২ ভাষা আন্দোলন আছে, আনে নাই ৬৯ গণঅভ্যুত্থানে না। এগুলো না জেনে রাজনীতিবিদদের সঙ্গে মন্তব্য করে বলতে মানে আমি বাধ্য হচ্ছি এটা রাষ্ট্রদ্রোহিতার। রাজনীতিবিদদের সম্পর্কে তাদের এই যে মন্তব্য, আসলে তাহলে আমাদের গন্তব্য কোন জায়গায় গিয়ে ঠেকবে? আপনার সমালোচনা থাকবে, শিষ্টাচার থাকতে হবে। সমালোচনা না থাকলে গণতন্ত্র সৌন্দর্য থাকবে না, ভিন্ন মত থাকবে। আপনি ইতিহাসকে অস্বীকার না করে, যেমন শেখ মুজিবের দুটি দিক আছে। শেখ মুজিবের একটি দিক গণতন্ত্রের সঙ্গে তার সংগ্রাম, মুক্তিযুদ্ধের সঙ্গে নাই। আরেকটি দিক হচ্ছে ফ্যাসিজম ৭২-৭৫। তার মেয়েও ওই একই অপরাধে এবং শেখ মুজিবের থেকে কম অংশে কম না, আরো ভয়ঙ্কর। তাহলে দুদু ভাই আপনি কি মনে করেন? না, এটা একটা দিক, এটা মানে আপনি এটা অপরাজনীতি, এটা ফ্যাসিজম। আর এর পাশাপাশি মৌলানা ভাসানী, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতি, শেরে বাংলার ফজলুল হক, আপনি সৈয়দ। আমার ইতিহাস সমৃদ্ধ, অনেক মানে সমৃদ্ধ। মানে কি, আপনার বাংলাদেশে না, সারা এই ভারতবর্ষে ২ জন বাঙালি আছে স্বাধীনতা ঘোষণা করেছে। একজন সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ভারতে, উনি সফল হননি। আর শহীদ জিয়া রহমান বাংলাদেশে, উনি স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, সফল হয়েছেন। মিস্টার জিন্নাহ, মিস্টার গান্ধী, মিস্টার নেহরু কেউ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন। এই কি বলে, বালুচ, পাঠান, সিন্ধি বলে না, গুর্খা, মনে হয় যে খুব একটা বাঙালির আছে। হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথও বলেছে যে ঈশ্বরের কাছে যে আমাকে বাঙালি করেছে, মানুষ করনি। তার মানে বাঙালি মানুষ না, কিন্তু বাঙালি একমাত্র বীরের জাতি যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে, অধিকার আদায় করে। হ্যাঁ, আর ওদেরকে সাহসী বলেছে, ওরা ব্রিটিশের দালালি করেছে। ব্রিটিশ পুলিশে ছিল, ব্রিটিশ সেনাবাহিনীতে ছিল, কিন্তু বাঙালি ক্ষুদিরামরা বোমা মেরে ব্রিটিশকে তাড়াতে চেয়েছে। তাহলে দুদু ভাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনার বক্তব্য অনুযায়ী এই সরকারকে সতর্ক হতে হবে এবং সজাগ হতে হবে। অনেকেরই মানে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশার মধ্যেও আছে, ওটা রাখা যাবে না। এতে ষড়যন্ত্রকারীরা তারা এর পেছন থেকে, এর বাইরেও কিন্তু আরেক ধরনের ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু নানান সময় নানান ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতিতে এক ধরনের অস্থিতিশীলতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, আপনি নিজেও খেয়াল করেছেন। এবং সর্বশেষ তারা আমাদের যে শেখ হাসিনার হাত ধরে যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেল নোবেল পুরস্কার পাওয়ার আশায় বা মাদার অফ হিউম্যানিটি হবার আশায়, সেই জঙ্গি মানে সেই রোহিঙ্গা ক্যাম্পে এখন ভারত জঙ্গি আস্তানা খুঁজে পাচ্ছে। এইটিকে আসলে আপনি মানে ভারতের এই যে রাজনৈতিক দূরদর্শিতা না দায়িত্বহীনতা বলবেন এটিকে, না ভিন্ন কোনো মোটিভ আছে তাদের? দূরদর্শিতা বা দায়িত্বহীনতা বলবো না, এরা আগাগোড়া হচ্ছে মুসলিম বাঙালি। আমাদের যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, মিস্টার জিন্নাহকে মিস্টার গান্ধী উপাধি দিয়েছিল যে হিন্দু মুসলমানের ঐক্যের দূত, ঐক্যের প্রতীক। সেই মিস্টার জিন্নাহ একসময় পাকিস্তান দাবি করেছিল, যে কারণে ওরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে। পাকিস্তান সাম্প্রদায়িক কান্ট্রি। আসলে ওদের ব্রাহ্মণ, আমি টোটাল ভারতীয় জনগণের কথা বলবো না, ওদের যে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আছে, ওদের গায়ে যেতে মুসলমানের ছায়া পড়তো, এটা ব্রিটিশ ভারতে মানে ওই 47-এর আগের কথা বলছে, তাহলে তারা গঙ্গায় গিয়ে হয় পানি ছিটাতো, আর না হলে পরে গোসল করতো। গোসল না, চান করতো। কেন? অপবিত্র হয়ে গেছে। বাধ্য হয়ে মুসলমানদেরকে একটা আলাদা স্বতন্ত্র ভূমি নিতে হয়েছে। ৭১-এর বীর মুক্তিযোদ্ধার পরে, হ্যাঁ, তারা আমাদের সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ। তারা আমাদের লক্ষ্যে রাখছে, কৃতজ্ঞ। কিন্তু আমাদের অস্ত্রগুলো নিয়ে গেছে, আমাদের টাকা নিয়ে গেছে, যে স্বাধীনতার পরপর যেগুলো আমাদের দরকার ছিল সব নিয়ে গেছে। এটা ইতিহাসই বলবে আপনার, সেই সময় নিঃস্ব করে দিয়েছে। মাঝের ঘটনা এই যে 3টি নির্বাচন, বিশেষ করে 3টি নির্বাচনে দেখেন কি ভয়ঙ্কর নির্বাচন। 14, 18, 24 প্রথম যে রাষ্ট্রদূতটা শেখ হাসিনাকে একেবারে আধা ঘন্টার মধ্যে গিয়ে তাকে অভিনন্দন জানায়, সেটা হচ্ছে ভারত।
এত খারাপ নির্বাচন। শেখ মুজিব ৭২-৭৫ মধ্যে নৃশংস যখন ভূমিকা পালন করছে, তখন ভারত একটা কথা কোনো জায়গায় সতর্ক করেনি। ভারত যে আমাদের বন্ধু বলতে চায়, কিন্তু আমার কাছে মনে সে বন্ধু না, সে প্রভুত্ব করতে চায় আর আমাদের দাস সমতুল্য মানুষ হিসেবে ভাবতে চায়। বন্ধুত্ব হতে পারে সমমর্যাদার ভিত্তিতে। সেজন্য ভারত এখন যেভাবে প্রচার করছে বিভিন্ন পত্র পত্রিকায়, মানে দেখবেন, আমি জানি না আপনার নজর আছে কিনা, আমি অনেক আগে থেকে আনন্দবাজার পড়ি, কিন্তু একজন মুসলমানের নাম তারা শুদ্ধ করে লেখে না, কোনো না কোনো ভাবে দেখবেন এটা বিকৃত করবে। এখন স্টিল আজকেও যদি পত্রিকায় দেখেন যে আপনার নামটাও আপনার কাছে নতুন মনে হবে। এরা যেভাবে এখানকে হিন্দুদের উপরে অত্যাচারের কথা বলছে, তাদের ধর্ষণের কথা বলছে, তাদের নৃশংসের কথা বলছে, বাংলাদেশে যারা বসবাস করে আমার কাছে মনে হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই পরস্পরের সঙ্গে হঠাৎ করে বাস করছেন, এটা 1000 বছর ধরে বাস করছে। আমার এমন অনেক বন্ধু আছে যারা তার নিজের বাড়িতে না, আমাদের স্কুল লাইফে তাদের নিজের বাড়ি খাওয়ার থেকে আমাদের বাড়িতে খাওয়া পছন্দ করত। আমরাও তাদের বাড়ি এমন এমন খাওয়া ছিল, হ্যাঁ এগুলো, হ্যাঁ সম্প্রীতি ছিল আমাদের ঈদের সময় আছে, ওরা পূজা এখনো আছে। সেই জিনিসের যে বিকৃতি আমি দেখছি ইদানিং, আর এটা ডিজিটালের যুগ। কলকাতায় কি হচ্ছে, ঢাকায় কি হচ্ছে, আর কুমিল্লায় কি হচ্ছে, যে কেউ দেখতে পারে স্যাটেলাইটের মাধ্যমে। এই যে মিথ্যা সংবাদ প্রচারণা, এটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ওরা চাইছে এখানে দাঙ্গা হোক, এখানে তো দাঙ্গা নাই। আপনি দেখবেন মুসলিম লীগের পরে, আর মুসলিম লীগ সাম্প্রদায়িক দল ছিল না, এটা গণতান্ত্রিক দলই বলবো, অন্য ইসলামিক দলের কিছু কিছু আছে, তাদের অভিযোগ করা যেতে পারে তারা রাষ্ট্র ক্ষমতায় আসেনি, যেমন জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে না। কিন্তু ইন্ডিয়ায় তো বিজেপি একেবারে ধর্মান্ধ দল বলতে, যেমন আমি জানি না ওদের প্রাইম মিনিস্টার ওদের করার সময় যে মাটির মধ্যে শুয়ে এবং যেভাবে ওরা প্রণাম করে, আমরা তো কখনো তাকে ধর্মান্ধ বলি নাই, তাদের নিয়ম, কিন্তু দেখলে তো মনে হয় এরকম ধর্মান্ধ। এই যে তার এলাকার ভিতরে যেভাবে নৃশংসভাবে মানুষ, হ্যাঁ মুসলিম নিধন, মেয়েদের উপর যে অত্যাচার করা হয়েছে, এটা তার জন্য আমেরিকা তাকে ভিসা দেয়নি। সে যখন মুখ্যমন্ত্রী, এই মোদি স্যাংশন ছিল, প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে ভিসা দিছে এই আমেরিকায়। তো এই লোকটাকে একটা জঙ্গি যদি বলেন এই সাবকন্টিনেন্টে, সে একমাত্র জঙ্গি না। জঙ্গির তকমা শুধু ইসলামের ক্ষেত্রে আমার না, এটা এই তাকমাটা দিয়েছে যে কোনো না কোনোভাবে ইসরায়েলি সংবাদপত্র অথবা পশ্চিমা দেশের কিছু আছে যারা প্রতিনিয়ত অন্য ধর্মকে ছোট করে, পশ্চিমা বিদ্বেষী মানসিকতা থেকে, মুসলিম বিদ্বেষী মানসিকতা আছে, এই তাদের মুক্তি আছে। আর আমার পার্শ্ববর্তী দেশটাকে, এখানে জঙ্গি বলে কিছু আছে, হ্যাঁ ধর্মভীরু বলতে পারে। পৃথিবীর যে কোনো জায়গার থেকে শ্রেষ্ঠ মুসলমান আছে বাঙালিরা, এটা আমার বিবেচনায়। তারা কখনোই জঙ্গি ছিল না, খালি গত একটা সময়, এমনকি শেখ হাসিনার আগে পর্যন্ত কিন্তু এই শব্দটা আসে নাই। এই জঙ্গি কাঠ খেলে তারা পশ্চিমার সমর্থন, এবং আমরা দেখেছি 4 দলীয় জোট সরকারের সময় এরকম কিছু লোক যারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, সেই সরকার কিন্তু তাদেরকে খুব সফলভাবে গ্রেফতার করেছে, বিচার করছে এবং বিচারের মুখোমুখি দাঁড় করেছে বেগম খালেদা জিয়ার সরকার, কঠোরভাবে তাদেরকে। কিন্তু শেখ হাসিনার সরকারের সময় আমরা কিছু ক্রস ফায়ার দেখেছি, মেরে ফেলতে দেখেছি। এখন তো আমরা দেখতে পাচ্ছি এইসব সাধারণ ছেলেদেরকে সেই থানার লকআপ থেকে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না, তাদেরকে জঙ্গি দেখে তাদেরকে কিন্তু পরিচয় প্রকাশ করা হয়নি সঠিকভাবে। দুদু ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করতে গিয়ে আসলে তো শেষ হয় না। আপনার মতো আলোচকের মুখ থেকে আমাদের শুনতে ইচ্ছেই করে। তারপরেও বলি যে আমরা সম্প্রতি দেখলাম গত 2-3 দিন ধরে আওয়ামী লীগকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন নতুন মোড়কে করে রাজনীতিতে ফেরবার এক ধরনের পথ সৃষ্টি করে দেওয়ার অপচেষ্টা চলছে। যেমন নতুন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের হয়ে তারা কিন্তু ইতিমধ্যে তৃণমূলে প্রকাশ্যে বেরিয়ে এসেছে। এই বিষয়টিকে আপনি কতটা ভালোভাবে দেখেন? সামনের দিন আমার কাছে মনে হয় না যে তাদের রাজনীতিতে ফিরে আসার কোনো ভিন্ন মোড়ক সুযোগ আছে। ভিন্ন মোড়কে হয়তো চেষ্টা করতে পারে, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার বা আইন এদের একটি উদ্যোগী ভূমিকা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই দেশে যারা গণতন্ত্রের সপক্ষে কাজ করে তাদেরকে তাদের মতো করে রাজনৈতিক বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তারা যদি মনে করে সব মানে অপশক্তি বিদায় হয়ে গেছে আর তাদের কোনো কাজ নেই, এটা ঠিক না। রাজনীতি এমনকি
যা কিছু বলেন, মানে সমাজের অগ্রগতি, এটা প্রতিনিয়ত সংস্কার, প্রতিনিয়ত একটি ঘটনা। সংস্কার তো চলমান হ্যাঁ, এটা প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া। কিন্তু এই বর্তমান সরকার আসলে যদি এরকম যে সংস্কারের কথা বলে শুধু সময়ক্ষেপণই করেন আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগ গত 17 বছরে যে আওয়ামী রেজিমের সময় যে কর্মকর্তারা বা যে কর্মচারীরা প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে, তাদেরও তো বিচারের মুখোমুখি হওয়া। বিচারে না, এই যে আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, জি, সালমান এফ রহমান, আনিসুল হক, এদেরকে যে ওই যে মেজর জেনারেল জিয়া, এদেরকে যে পরিত্রাণ দেওয়ার যে যারা উদ্যোগ নিয়েছে, এতেই তো প্রমাণ হয় তারা বিদ্যমান। এবং এদের তো আসলে মানে বদলি করেই কি পানিশমেন্ট শেষ? না, এটা প্রশ্নই ওঠে। তারা শুধুমাত্র বদলি হয়েছে, শুধু বদলে না, মানে তাদের এখান থেকে অপসারণ করা, বরখাস্ত করা এবং আইনের আওতায় নিয়ে আসা। কারণ খুনিদেরকে যে রক্ষা করতে যাবে, সে যদি ওরা হয়, প্রশাসনের লোক হয়, রাজনীতিবিদ হয়, এটা কিন্তু আমাদের দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বলেছে, এই ধরনের ঘটনা পুলিশকে হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আইনের আওতায় দেওয়ার জন্য পুলিশ কেন বসে থাকবে? বিএনপি তো বড় রাজনৈতিক দল, এই স্পিরিটটা 31 দফায় আছে আমাদের, সকল রাজনীতি দল সেটা গ্রহণ করেছে। তাহলে আমরা কেন বসে থাকবো? সরকার কেন বসে থাকবে? বলতে পারে যদি একজনকে গ্রেপ্তার করে, এ পর্যন্ত কি বিএনপি বলেছে তাকে ছেড়ে দেন, সে ভালো লোক? বরঞ্চ আমাদের দলে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, হয় তাদের অপসারণ করা হয়েছে, না জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই জন্য আপনি ফ্যাসিবাদের সঙ্গে অথবা দুর্নীতিগ্রস্ত অথবা খুনির সঙ্গে আপোষ করে আপনার এই সমাজকে এগোতে পারবেন না, গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ থাকবে না। জি, ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও ফ্যাসিবাদের পতনের পরের ফ্যাসিবাদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিবাদের প্রশাসন বা ফ্যাসিবাদের প্রচার যন্ত্রকে টিকিয়ে রাখতে দেখিনি। বিভিন্ন পৃথিবীর দেশে দেশে ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিবাদের বিদায় হয়েছে এবং বিদায়ের পরবর্তী আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি, কঠিন শাস্তির মুখোমুখি করেছেন। শুধুমাত্র বাংলাদেশে এখনো আমাদের আজকের আলোচকের বক্তব্য অনুযায়ী এখনো আমরা সেরকম কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো আমলে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সেই যে উইপনগুলো রয়েছে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।